এখন প্রিপোজিশনের কথা যেটা বলছি, যে প্রিপোজিশনের ক্ষেত্রে আসলে দরকার হচ্ছে যেটা যেখানে ভুলগুলা করে লোকজন, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে ভুলগুলা হয়ে থাকে। এই কারণে এগুলা তো আসলে বেশি একেবারে ফর্মুলা খুব বেশি নাই, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ফর্মুলা খুব বেশি নাই, জানতে হয় আমাদেরকে। কমন 30টা 50টাও যদি জানেন, এই তো আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, তাই না? আপনি কমন 50টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানেন। আমি যেগুলো প্রোভাইড করছি ম্যাটেরিয়াল অনেকগুলো আছে এখানে, কমন গুলা যদি জানেন তাহলে আপনি ভুল করবেন না। হ্যাঁ, আপনার মিস্টেক কম হবে এখানে। এটা তো এখন আমাদের জন্য জরুরি দরকার, তাই না? যেমন আমরা শিখেছিলাম, আপনাদের মনে আছে যে ফর এক্সাম্পল অ্যাডাপ্ট, মানায় নেওয়া। অ্যাডাপ্ট মানে মানায় নেওয়া, মানায় নিব আমরা। আমরা যেটার সাথে মানাইতে হবে তার আগে টু না ফর, টু বসাবো নাকি অ্যাড বসাবো? হ্যাঁ, নাকি ফর বসাবো নাকি উইথ বসাবো? মানায় নেওয়া, তাই না? অ্যাডাপ্টের পরে যখন অ্যাডাপ্ট টু সামথিং, ধরেন সিচুয়েশন, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট এট, অ্যাডাপ্ট ফর, অ্যাডাপ্ট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, দ্য কারেন্ট সিচুয়েশন। তো এখন আপনারে এখানে জানতে হবে কোনটা ইউজ করতে হচ্ছে, যেহেতু অ্যাডাপ্ট ওয়ার্ডটা কমন। অ্যাডাপ্ট ওয়ার্ডটা কমন, কি বসবে এখানে বলুন তো? অ্যাডাপ্ট টু, এট, ফর নাকি উইথ, কোনটা বসবে? প্লিজ লেট মি নো কোনটা বসবে এখানে। তাহলে আমরা দেখছি, আমরা ওয়ার্ক করছি, অ্যাডাপ্ট মানে মানায় নেওয়া, অ্যাডাপ্টের পরে টু, উইথ, ফর, হ্যাঁ নাকি কোনটা বসবে? কারেক্ট আনসার কোনটা হবে? একটু চিন্তা করেন, চ্যাট বক্সে বলেন আমার। তাহলে এখন দেখেন, এটা কিন্তু আমরা শিখছিলাম, আমাদের ক্লাসে ছিল আলোচনাটা, একটা ক্লাসে, যে অ্যাডাপ্ট টু দ্য কারেন্সি, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্টের সাথে নর্মালি টু বসে ইউজুয়ালি, অ্যাডাপ্ট টু, তাই না? অ্যাডাপ্ট টু মানায় নেওয়া, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য কারেন্ট সিচুয়েশন। তোমাকে কারেন্ট সিচুয়েশনের সাথে মানায় নিতে হবে। বাংলা করলে মনে হয় সিচুয়েশনের সাথে, আমাদের কাছে মনে হয় টু বসবে মনে হয় এখানে, সরি উইথ বসবে মনে হয়, কিন্তু আসলে এখানে বসতেছে টু। তাহলে অ্যাডাপ্টের পরে টু বসতেছে, এটা আপনার জানা থাকতে হবে। এরকম কমন প্রিপোজিশন গুলো জানা থাকতে হবে আপনার, রাইট? কমন গুলো জানা থাকতে হবে। অ্যাডাপ্ট, ইউ হ্যাভ টু ট্রাই টু অ্যাডাপ্ট টু দ্য কারেন্ট সিচুয়েশন। খেয়াল করেন, কারণ এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কমন প্রিপোজিশনের রুল আলোচনা করবো, বাট এগুলো খুব বেশি মানে ইম্পর্টেন্ট না, আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা শিখছিলাম একটা ক্লাসে, যে ডিপ্রাইভ করা, যে হি হ্যাজ বিন ডিপ্রাইভড, খেয়াল করুন, তাকে বঞ্চিত করা হয়েছে। হি হ্যাজ বিন ডিপ্রাইভড, হি হ্যাজ বিন ডিপ্রাইভড ফ্রম or of getting the opportunity, এই সুযোগটা পাওয়া থেকে তাকে ডিপ্রাইভ করা হয়েছে। opportunity, he has been deprived of or from getting the opportunity, তাকে ডিপ্রাইভ করা হয়েছে সুযোগ পাওয়া থেকে। হ্যাঁ, অপরচুনিটি অফ জব, এরকম এরকম, এই সুযোগটা পাওয়া থেকে তাকে ডিপ্রাইভ করা হয়েছে। ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, তাকে কি বসবে? অফ বসবে না ফর বসবে? কোনটা বসবে? অফ নাকি ফ্রম, কোনটা বসবে বলেন? কি দেখলাম তাহলে? আমরা দেখলাম এখানে, ইমাজিন কর, ব্যাপারটা খেয়াল করেন, এটা আমরা ডিসকাশন করেছিলাম যে কি হতে পারে এখানে।
এখন এই বঞ্চিত করা আমরা শিখেছিলাম যে এই ডিপ্রাইভ ওয়ার্ডটা কমন, ডিপ্রাইভের পরে বঞ্চিত করা, এরপরে কি থেকে বঞ্চিত করা হয়েছে বাংলা অর্থ করলে মনে হয় এখানে ইউজ করা হবে মানে ইউজ করতে হবে ফ্রম, এরকম মনে হয় আর কি। বাংলা থেকে মনে হয় এখানে ফ্রম ইউজ করতে হবে, খেয়াল করেন। কিন্তু আসলে এখানে ইউজ করতে হবে অফ, ফ্রমটা এখানে ভুল। হি হ্যাজ বিন ডিপ্রাইভড, তাকে বঞ্চিত করা হয়েছে ফ্রম গেটিং অপরচুনিটি, এটা ইনকারেক্ট। হ্যাঁ, এটা ভুল, কিন্তু আপনাকে ইউজ করতে হচ্ছে ডিপ্রাইভড অফ। খেয়াল করেন এই যে বিষয়গুলো আছে, ছোটখাটো বিষয়, সিম্পল ইজি, এগুলো একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে। এখন এই আর প্রিপোজিশনের যে কমন রুলগুলো আছে এগুলো আসলে তেমন বেশি মানে গুরুত্বপূর্ণ না। এখানে প্রিপোজিশনের কমন রুল আছে এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, রাইট? তারপর কমন রুলগুলো আমরা একটু দ্রুত দেখে নিব, অন্যান্য বিষয়গুলো আমরা দ্রুত দেখতে চাবো যে আসলে কি করা যায় এখানে। হোয়াট ক্যান ইউ ডু? তাহলে অ্যাডাপ্টের পরে টু বসতেছে এন্ড ডিপ্রাইভের সাথে অফ বসতেছে, এটাকে বলছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের ম্যাটেরিয়াল আছে, এগুলো হয়তো আপনারা 10টা-15টা করে পড়বেন এভরিডে, তাহলে আপনার স্কিলটা বাইরে যাবে। এখানে অনেকের ঝামেলা আছে। হ্যাঁ, লট অফ পিপল আর সাফারিং, এটা নিয়ে অনেকে সাফার করে। আশা করি আপনারা সাফার করবেন না। যদি আপনারা আমাদের ম্যাটেরিয়ালটা পড়ে ফেলেন তাহলে আমি মনে করি আপনি সাফার করবেন না। ওকে, অলরাইট, ওকে, গ্রেট। চলেন আগে সামনে আগাচ্ছি। তাহলে অ্যাডাপ্ট টু এন্ড ডিপ্রাইভড ফ্রম, বেসিক যে রুলগুলো আছে সেগুলো একটু আমাদের জানা থাকা দরকার, তাই না? জানা থাকা দরকার। ফর এক্সাম্পল, ওকে, এখন ধরেন একটা জিনিস, নর্মালি প্রিপোজিশনের পরে কি বসে, তাই না? ব্যাপারটা খেয়াল করেন। একটা প্রিপোজিশনের পরে একটা নাউন অথবা নাউন ফ্রেজ বসে, বা কখনো প্রোনাউন বসতে পারে, রাইট? ওকে, একটা জিনিস খেয়াল করেন, প্রিপোজিশনের ফর্মুলাটা কি, বেসিক কথাটা কি, যে আমি যখন প্রিপোজিশন বসাবো তারপরে আমি কি বসাবো? হ্যাঁ, একটা প্রিপোজিশনের পরে কি বসে? একটা প্রিপোজিশনের পরে কি বসে? হ্যাঁ, একটা প্রিপোজিশনের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন এগুলো বসে, তাই না? নরমালি নরমালি আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে তাহলে জিনিসটা মানে কি? হ্যাঁ, এটা উদাহরণটা কি, এক্সাম্পল কি হতে পারে? আপনি একটা প্রিপোজিশন ইউজ করলেন, এম ইজ আর ওয়াজ, মানে কি অন, অফ, অন, এট, এরপর আমি কি বসাবেন, তাই না? বিষয়টা খেয়াল করেন, লুক এট দিস। এরপর আমরা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন এগুলো বসাই। কারণ আপনি যদি প্রিপোজিশনের পরে ডিরেক্ট ভার্ব ইউজ করে দেন তাহলে তো হবে না, অ্যাডজেক্টিভ ইউজ করে দেন হবে না, তাই না? আপনি যদি বলেন শি ইজ, হ্যাঁ, ইন বিউটিফুল, হবে এটা? বলেন তো, শি ইজ ইন বিউটিফুল, বিউটিফুল কথাটা অ্যাডজেক্টিভ। আপনি শি ইজ ইন বিউটিফুল এটা তো বলতে পারবেন না আপনি। এটা বেসিক ইংরেজি ব্যাপক ভুল, এগুলো বেসিক ইংরেজি মারাত্মক ভুল এগুলো, যে আপনি প্রিপোজিশনের পরে এটা অ্যাডজেক্টিভ লিখে দিয়েছেন আপনি, রাইট? এটা ডিজাস্টার, এটা ক্যাটাস্ট্রফি, আপনার ইংরেজি জানাজা হয়ে যেতেছে এখানে, ইংরেজি জানাজা হয়ে যাচ্ছে, খেয়াল করেন, তাই না? এটা করা যাচ্ছে না, ইউ ক্যান নট ডু দ্যাট, তাই না? প্রিপোজিশনের বন্ধু হচ্ছে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ, প্রিপোজিশনের বন্ধু। আচ্ছা, তাহলে দেখেন, এখন হি ইজ, যদি এখানে কোনটা বসাবো সেটা নিয়ে প্রশ্ন আছে, সেগুলো আমি আলোচনা করবো এখন, উইল টক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমাদের আলাদা করে এটা আলাদা আলোচনাও আছে, তাই না? মানে হি ইজ, সে ঘরের ভেতরে আছে, হি ইজ ইন দ্য রুম, রাইট? ইন দ্য রুম, দ্য রুম কথাটা এটা নাউন ফ্রেজ, হি ইজ ইন দ্য রুম। দ্য বুক ইজ অন, তাই না? বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল, অনের পরে আমরা একটা নাউন ফ্রেজ ইউজ করেছি, অন দ্য টেবল। আচ্ছা, দে আর টকিং অ্যাবাউট অর ফর দ্য মুভি, প্রিপোজিশন আছে। আচ্ছা, কোনটা হবে এখানে, অফ অ্যাবাউট হবে না ফর হবে, কোনটা কারেক্ট বলেন তো? দে আর টকিং অ্যাবাউট অর ফর দ্য মুভি, কোনটা কারেক্ট হবে এখানে? এটা বাংলা, এটা কিন্তু অর্থ দিয়ে চিন্তা করা যায়, এটা অর্থ দিয়ে চিন্তা করা যায়, তাই না? অর্থ দিয়ে চিন্তা করা যায়, মানে কিছু আছে অর্থ দিয়ে চিন্তা করতে পারি। দে টকিং, তো কথা বলছে অ্যাবাউট দ্য মুভি, মুভি নিয়ে ওরা কথাটা বলছে, দে টকিং অ্যাবাউট দ্য মুভি, দে আর টকিং অ্যাবাউট দ্য মুভি। শি সেড, সে বসেছিল, বিসাইড, বিসাইড কথাটা পাশে, বিসাইড এটা প্রিপোজিশন, বাংলা অর্থ পাশে, বিসাইড হার ফ্রেন্ড,
হার ফ্রেন্ড। তো যেটা বললাম প্রিপোজিশনের পরে আপনি কি বসাবেন, তাই না? দ্য কিজ আর ইনসাইড দ্য ড্রয়ার, ইনসাইড আছে প্রিপোজিশন, পরে নাউন ফ্রেজ বসছে। আচ্ছা, তাহলে এটা কমন জিনিস। তো যে ভুলটা করবেন না যে প্রিপোজিশনের পরে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে দিছেন, এরকম বলবেন না। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন শি ইজ ইন ব্যাড, হইছে? শি ইজ ইন ব্যাড, কারেক্ট? নাকি শি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন, কোনটা কারেক্ট? সিচুয়েশন। খেয়াল করেন, শি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন ও শি ইজ ইন ব্যাড, ব্যাড আর কি, বিএডি ব্যাড, রাইট? তাহলে খেয়াল করেন ইন যেহেতু আছে আমার এরপর একটা নাউন ফ্রেজ বা নাউন বা প্রোনাউন এগুলো বসাইতে হবে। তো শি ইজ ইন ব্যাড বললে একটা ডিজাস্টার ক্যাটাস্ট্রফি হয়ে গেছে ইংরেজির। এগুলো খুবই ফান্ডামেন্টাল মিস্টেক, এগুলো মারাত্মক ভয়াবহ মিস্টেক। মানে যদি এগুলো কেউ করে আজ পরীক্ষাতে ভালো স্কোর কখনোই পাবে না, তাই না? তো শি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন, শি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন, খেয়াল করেন। তাহলে আমাদের 2 নম্বরটা কারেক্ট। শি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন। যখন আপনি প্রিপোজিশন বসাইতেছেন, তো প্রিপোজিশনের ফ্রেজটা মাথায় রাখবেন যে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বা নাউন এরকম ভাবে ইউজ করবো, প্রোনাউন। অলরাইট, গ্রেট। এখন চলেন আমরা, এটা তো বেসিক কথা, একদম ফান্ডামেন্টাল কথা যে প্রিপোজিশনের পরে কি বসাবো। এরপরে আলোচনা শুরু করি আমরা। ধরেন আমাদের যদি ভার্ব বসাইতে হয় তাহলে কি করব? হ্যাঁ, প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসাইতে হয় এখন আপনি কি করবেন, তাই না? ফর এক্সাম্পল কি করতে হবে এখন যদি এরকম সিচুয়েশন চলে আসে, তখন কি করবো আমরা? ব্যাপারটা খেয়াল করেন, এটা এই ফর্মুলা শিখে রাখি, খুবই সিম্পল ফর্মুলা। প্রিপোজিশনের পরে আপনি একটা ভার্ব বসাবেন, তাই না? তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে এটাকে নাউন বানিয়ে দিতে হবে, জিরান বানিয়ে দিতে হবে। ভার্বটাকে জিরান বানিয়ে দিতে হবে, জিরান। ভার্ব জিরান হয়ে গেলে নাউনের মতো করে আচরণ করে। হ্যাঁ, নাউনের মতো করে আচরণ করে। তাহলে গল্পটা হচ্ছে দেখেন, যদি বলো হি ইজ ইন্টারেস্টেড, 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 ইন্টারেস্টেড ইন, ধরেন লার্ন নাকি লার্নিং, কোনটা? লার্ন ও লার্নিং, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্ন ও লার্নিং, বলেন আমাদের চ্যাট বক্সে বলেন। প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, মানে জিরান বানা দিতে হবে, তাই না? মানে নাউনের মতো করে আচরণ করবে। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্ন নাকি লার্নিং, লার্ন নাকি লার্নিং? হি ইজ ইন্টারেস্টেড ইন, সে আগ্রহী কিসে? ইন লার্নিং, তাই না? তাহলে আনসার হচ্ছে লার্নিং, লার্নিং। চমৎকার, সামনে আগাচ্ছি আমরা, লেটস কন্টিনিউ। তাহলে জিরান মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও, নাউন হিসেবে কাজ করবে এটা। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, সামনে আগাচ্ছি, খেয়াল করবো। এখন দেখেন আমি এরকম, আমি সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড। হ্যাঁ, আমি টায়ার্ড। টায়ার্ডের একটা সিনোনিম আছে আপনারা জানেন, টায়ার্ডের সিনোনিম হচ্ছে এক্সস্টেড। অত্যন্ত অনেক টায়ার্ড হলে, ইফ ইউ আর ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড মানে হলো এক্সস্টেড, এক্সস্টেড, শিখে রাখেন। এক্সস্টেড, এক্সস্টেড মানে আই এম ভেরি টায়ার্ড, আই এম এক্সস্টেড, আই এম এক্সস্টেড, আই এম ভেরি টায়ার্ড এন্ড অফ। আই এম টায়ার্ড অফ, টায়ার্ড এর অফ বসে, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক নাকি ওয়ার্কিং? আনসার বলতে হবে আই এম টায়ার্ড অফ ওয়ার্ক নাকি ওয়ার্কিং, কোনটা বলবো আমরা? যেটা দেখলাম প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হোয়াট ইজ দি আনসার? চ্যাট বক্সে আমাকে বলবে। আই এম টায়ার্ড অফ ওয়ার্ক অর ওয়ার্কিং, আই এম এক্সস্টেড অফ ওয়ার্ক অর ওয়ার্কিং, তাই না? তাহলে আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং, আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং, প্রিপোজিশনের পরে ভার্বে আইএনজি যোগ করছি আমরা। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং, টায়ার্ড অফ ওয়ার্কিং, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং,
নাইস। চলো চলো আমরা আগে থাকি, লেটস কন্টিনিউ। এগুলো সিম্পল ব্যাপার, বাট এগুলো জানতে হবে আপনাকে। হ্যাঁ, আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি ম্যাসিভ ভুল করবেন। হ্যাঁ, সে ধরেন পেইন্টিং এ খুব ভালো একটা মেয়ে, সে পেইন্টিং এ খুব ভালো। এখন আমরা ইংরেজি করতেছি এরকম, সে পেইন্টিং এ খুব ভালো। খেয়াল করেন, শি ইজ গুড অ্যাট পেইন্ট অর পেইন্টিং। শি ইজ গুড অ্যাট পেইন্ট অর পেইন্টিং। উত্তর হবে কোনটা? আনসার করবেন। পেইন্ট অর পেইন্ট, শি ইজ গুড অ্যাট, এটা এখানে প্রিপোজিশন। গুড অ্যাট পেইন্ট অর পেইন্টিং, শি ইজ গুড অ্যাট পেইন্ট অর পেইন্টিং। উত্তর করতে হবে আপনাদের, শি ইজ গুড অ্যাট পেইন্ট অর পেইন্টিং। The answer is painting. পেইন্টিং, তাই না? পেইন্টিং, শি ইজ গুড অ্যাট পেইন্টিং। এটা আমাদের একই ফর্মুলা। আমি ফর্মুলার উদাহরণগুলো দিচ্ছি আর কি। উদাহরণ দিচ্ছি। আচ্ছা, গুড অ্যাট কথাটা সিনোনিম, একটা সিনোনিম কি বলেন তো? গুড অ্যাট এর সিনোনিম আছে, গুড অ্যাট। হ্যাঁ, অ্যাডাপ্ট অ্যাট, অ্যাডাপ্ট অ্যাট, অ্যাডাপ্ট মানে দক্ষ। হি ইজ গুড অ্যাট, হি ইজ অ্যাডাপ্ট অ্যাট সামথিং। অ্যাডাপ্ট অ্যাট, গুড অ্যাট, অ্যাডাপ্ট অ্যাট, সিনোনিম অ্যাডাপ্ট। আবার ডেক্সট্রাস আছে, ডেক্সট্রাস বলে একটা ওয়ার্ড আছে, ডেক্সট্রাস, দক্ষ। ফাইন, গুড। চলুন আমরা দ্রুত আর কয়েকটা এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 4, 4 নম্বর এক্সাম্পল দেখি আমরা। এরকম ভাবে শিখে নেবেন যেটা সারা জীবনে আর কখনো ভুল না হয়। আপনি ইমন সেলসে আপনি ওয়ার্ক করতেছেন, মানে কাজ করতেছেন। অন্য জায়গায় আপনি আপনি তো আইএলটিএস ছাড়াও ইংরেজি ব্যবহার লাগবে লাইফে, তাই না? বিদেশে যাওয়ার পরে তো, বিদেশে যখন যাবেন, আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্পিক রাইট এন্ড রাইট, স্পিক রাইট, সবই তো করতে হবে। তখন আপনি কারেক্ট ইংরেজি চিন্তা ইউজ করবেন, নো প্রবলেম। নেক্সট পয়েন্টে যাই, একটা এক্সাম্পল, লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। দে আর থিংকিং অ্যাবাউট, তারা চিন্তা করতেছে, মুভ অর মুভিং টু কানাডা। তারা কানাডা চলে যাওয়ার কথা ভাবছে। তারা ভাবছে, দে আর থিংকিং অ্যাবাউট মুভ অর মুভিং টু কানাডা। দে আর থিংকিং অ্যাবাউট মুভ অর মুভিং। 30 সেকেন্ডে আনসার দিবেন, 30 সেকেন্ড আনসার দিয়ে দিবেন। ফর্মুলা জানা আছে আমাদের। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আমরা নরমালি আইএনজি যোগ করে দিব, রাইট? তাহলে দে আর থিংকিং, তা চিন্তা করতেছে, অ্যাবাউট মুভিং টু কানাডা, মুভিং টু কানাডা, তাই না? মুভিং, মুভিং টু কানাডা, তারপর দে আর থিংকিং অ্যাবাউট মুভিং টু কানাডা, মুভিং। একটা এক্সেপশন আছে, আপনাদের সাথে আলোচনা করে দিব, মজা লাগবে আপনাদের। I'll talk about an exception. Okay? তারপর আমরা মুভ করি, let's talk about that. সে দেরি করার জন্য দুঃখ প্রকাশ করলো। ধরেন আপনার একজন দেরি করছে, কি আসার কথা ছিল 6টায়, আসলো ধরেন 7টায় আসলো, দেরি হয়েছে। এমন সে ক্ষমা চাইতেছে, অ্যাপোলোজাইজ করলো। সে দেরি করার জন্য দুঃখ প্রকাশ করলো। হি অ্যাপোলোজাইজড, হি অ্যাপোলোজাইজড। খেয়াল করেন, হি অ্যাপোলোজাইজড, ক্ষমা, সে দুঃখ প্রকাশ করলো। ফর বি লেট অর ফর বিং লেট, ফর বি লেট নাকি বিং লেট? ফর বিং লেট, লেট হওয়ার জন্য, দেরি হওয়ার জন্য। ফর বি লেট অর বিং লেট? ফর বিং লেট, তাই না? না, ওই যে ফর একটা প্রিপোজিশন। আবার ওয়ান সেকেন্ড, প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হবে? আইএনজি যোগ হবে। এগুলো মিস্টেক করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না, একদম বেসিক মিস্টেক এগুলা, ফান্ডামেন্টাল মিস্টেক করা যাবে না। আগে একটা রুল বলেছি, সেটা গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল। এগুলো বেসিক গ্রামার, ফান্ডামেন্টাল গ্রামার কি, এগুলো ভুল করা যাবে না। ফর বিং লেট, তাই না? হি অ্যাপোলোজাইজড, সে দুঃখ প্রকাশ করলো বা করেছিল। ফর বিং লেট, ফর বিং লেট। ফর কথার প্রেপোজিশন, তারপরে আমরা আইএনজি যোগ করছি। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব সাথে আইএনজি আছে। এখানে ওই একটা এক্সেপশন আছে, আমি আলোচনা করব আপনাদের সাথে। ডু ইউ ওয়ান্ট টু নো দি এক্সেপশন? একটা এক্সেপশন জানতে চান আপনারা? একটা এক্সেপশন আছে, ইন্টারেস্টিং এক্সেপশন আছে।
রাইট? তো আমি একটা এক্সেপশন আপনাদের বলে দিই, এটা আপনারা মাঝে মাঝে পাইতে পারেন। একটা ফর্মাল এক্সেপশন আছে। হ্যাঁ, এরকম ফর্মাল। আর একজন একটা প্রশ্ন করছে, সেটা আলোচনা করছে আমাদের ক্লাসে, আলোচনা ছিল, টু এর কথা আলোচনা ছিল, বাট আই উইল টক অ্যাবাউট দ্যাট। এটা আলোচনা করে দিব না, সমস্যা নেই। আচ্ছা, এক্সেপশন হচ্ছে, ব্যাপারটা খেয়াল করেন, সেটা হচ্ছে রাদার দেন। রাদার দেনের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তে। হ্যাঁ, রাদার দেন বাংলা অর্থ পরিবর্তে। এই রাদার দেন শব্দটার পরে, মানে এটা কিন্তু আসলে প্রেপোজিশন, এখানে দেন কথাটা প্রেপোজিশন। রাদার দেনের পরে আপনি ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবেন, অথবা অর আইএনজি ইউজ করতে পারবেন। ফর্মাল রাইটিং এ, খুব ফর্মাল রাইটিং এ রাদার দেনের সাথে আইএনজি যোগ করা যায় না, বাট মানে যোগ করেন অনেকে, বাট করলে ভুল নাই। এরকম, যেমন বিদেশ যাওয়ার পরিবর্তে সে দেশে ব্যবসা শুরু করেছিল। বিদেশ যাওয়ার পরিবর্তে আপনি বলেন রাদার দেন গো অ্যাব্রড। খেয়াল করেন, হ্যাঁ, হি স্টার্টেড হিজ বিজনেস, হি স্টার্টেড হিজ ওন বিজনেস। সে নিজের ব্যবসা শুরু করছিল। এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, এবং এটা ফর্মাল রাইটিং এটা করা হয়। রাদার দেনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় না। কিন্তু যদি কেউ যোগ করে দেয় যে রাদার দেন গোইং অ্যাব্রড, এটা কারেক্ট, ইনকারেক্ট না। হ্যাঁ, আপনি দুইটাই দেখবেন। খুব বেশি ফর্মাল রাইটিং এ দেখবেন রাদার দেনের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করেছে, বাট আইএনজি যোগ করতে পারেন এখানে, নো প্রবলেম। ঠিক আছে, এটা একটা এক্সেপশন। এখানে টু নিয়ে একটু আলোচনা করি। একজন বলছে যে টু এর পরে তো আইএনজি বসানো, এরকম বলেছে একজন। বাট এখানে একটা মিসকনসেপশন আছে। এটা আমাদের একটা ক্লাসে ডিসকাশন হয়েছিল, যারা ক্লাস করেছেন হয়তো, এই টু নিয়ে আলোচনা আছে আমাদের একটা ক্লাসে। হাউএভার লেট মি টক অ্যাবাউট দিস। টু শব্দটার এটা দুইটা ইউজ আছে। কি? টু প্লাস ইনফিনিটিভ। খেয়াল করেন, তখন এটা বাংলা অর্থ হবে, তখন কোনো কাজ করার জন্য। বাংলা অর্থ হবে কোনো কাজ করার জন্য, কোনো কাজ করার জন্য। খেয়াল করেন, অথবা কোনো কিছু করতে, কোনো কিছু করতে, উদাহরণ দিব এখনই, বা কোনো কিছু করা, কোনো কিছু করা। টু প্লাস ইনফিনিটিভ। এখানে এই টুটা স্বাধীন টু, মানে এই টু দিয়ে একটা সেন্টেন্সের অংশ বানাইতে পারি আমি। এটাকে অন্য কথায় বললে এটাকে বলা হয় রিজন। গল্পটা খেয়াল করেন, রিজন। অন্য কথায় বলে এটা বলা হয় পারপাস, উদ্দেশ্য বলা হয় এটাকে। যখন টু প্লাস ইনফিনিটিভ হবে, মানে কোনো কারণ, মানে টু দিয়ে কোনো কারণের কথা উল্লেখ করব, কোনো উদ্দেশ্যের কথা উল্লেখ করব, হ্যাঁ, তখন এরপরে ভার্বের বেস ফর্ম বসে। টু প্লাস ভার্বের বেস, V1। সিচুয়েশন বুঝতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। কোন একটা কারণ বুঝাইতেছে, যেমন আপনি আজ কোর্স করতেছেন কেন, এটা আমাদের ক্লাস আলোচনা ছিল। আপনি রিমন সায়েন্সে অ্যাডমিশন নিয়েছেন ভালো স্কোর তোলার জন্য, অথবা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, তাই না? ভালো স্কোর তোলার জন্য। আপনি বলেন যে আই এম ডুইং দিস কোর্স, আপনি রিমন সায়েন্সে কোর্স করতেছেন, আপনি আই এম ডুইং দিস কোর্স। কেন কোর্স করতেছেন ভাইয়া? ওয়াই? ভালো স্কোর তোলার জন্য। খেয়াল করেন, উদ্দেশ্য কি? ভালো স্কোর তোলার জন্য। উদ্দেশ্য, কারণ কি? ভালো স্কোর তোলার জন্য। হ্যাঁ, কিসের জন্য আপনি কোর্স করতেছেন? ভালো স্কোর তোলার জন্য। কি করতে কোর্স করছেন? ভালো স্কোর তুলতে, তাই না? ভালো স্কোর তোলার জন্য, ভালো স্কোর তুলতে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। তখন এটাকে ইংরেজিতে বলা হয় টু প্লাস ইনফিনিটি বলা হয় এটাকে। তখন টু এর পরে ভারে বেস ফর্ম বসে। এটা একমাত্র সিচুয়েশন যখন টু এর পরে বেস ফর্ম বসবে। খেয়াল করবেন, হ্যাঁ, তখন আপনি বলছেন এরকম, টু গেট আ গুড স্কোর, বা টু একটা গেট না বলে অন্য ওয়ার্ড ইউজ করি, টু গেট এ গুড স্কোর। হ্যাঁ, আপনার গেট না বলে আপনার বলবেন অ্যাটেইন, বলবেন অ্যাটেইন। হ্যাঁ, টু গেট মানে টু অ্যাটেইন, অ্যাটেইন
বা টু অ্যাচিভ, তাই না? টু অ্যাচিভ এ গুড স্কোর। গল্পটা খেয়াল করেন, তাহলে এইটা হলো টু প্লাস ইনফিনিটিভ। আপনারা আগে টু প্লাস ইনফিনিটিভ জিনিসটা বুঝেন। খেয়াল করেন, মানে ইনফিনিটিভ মানে কি? মানে বোঝানো হচ্ছে যে কোনো একটা কারণ উল্লেখ করা হবে, উদ্দেশ্য বলা হবে। বাংলা অর্থ কেমন হবে? বাংলা অর্থ হবে কোনো কাজ করার জন্য, কোনো কাজ করতে, এটাকে টু প্লাস ইনফিনিটিভ বলা হইতাছে। ওই ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসতেছে। আচ্ছা, আর টু যখন প্রিপোজিশন হিসেবে বসতেছে, খেয়াল করেন, যেমন ধরেন যেমন ধরেন অল্টারনেটিভ ওয়ার্ডটা, অল্টারনেটিভ, এটা নিয়ে আলোচনা আছে আমাদের ক্লাসে। অল্টারনেটিভ মানে বিকল্প। অল্টারনেটিভ কথাটার সাথে একটা ফিক্সড প্রিপোজিশন আছে। বলেন তো কোনটা? আপনার ডু ইউ নো? হ্যাঁ, এটা কোন প্রিপোজিশন? অল্টারনেটিভ সাথে টু বসে। অল্টারনেটিভ টু বসে, খেয়াল করেন, অল্টারনেটিভ টু বসে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে টু বসতেছে, এই টু কি ইনফিনিটিভ টু? এটা কি এটা পরে কি এটাকে উদ্দেশ্য বোঝানো হয়েছে? এই টু হচ্ছে অল্টারনেটিভের সাথে কানেক্টেড টু। এইটা একটা প্রেপোজিশন। এটা একটা কি ভাইয়া? প্রেপোজিশন। তাহলে ওই যে আমাদের প্রিপোজিশনের যে পুরানো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি আপনাদের যোগ করতে হবে। কি রকম? যেমন ধরেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করার কোনো, আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। খেয়াল করেন, তাহলে এরকম হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। খেয়াল করেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, বিকল্প নাই। কিসের বিকল্প নাই? টু প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং, প্র্যাকটিস করার। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছি। ধরেন এরকম বলা হচ্ছে যে আপনি ধরেন, এটা যদি বলা হয় যে লিসেনিং স্পিকিং প্র্যাকটিস করতে হবে আপনাকে, তাই না? যেমন যে একটা 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 ট্রান্সলেশন আপনাদেরকে দিছিলাম যে তথ্য শেয়ার করার কোনো বিকল্প নাই। তথ্য শেয়ার করার কোনো বিকল্প নাই। আপনি বললেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু শেয়ার ইনফরমেশন অর শেয়ারিং ইনফরমেশন। বলেন তো কোনটা কারেক্ট? কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু শেয়ার ইনফরমেশন অর শেয়ারিং ইনফরমেশন, তাই না? দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু শেয়ার ইনফরমেশন নাকি শেয়ারিং ইনফরমেশন? রাইট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু শেয়ারিং ইনফরমেশন। তার মানে ওই যে টু যখন প্রিপোজিশন হিসেবে ওয়ার্ক করতেছে, তখন তারপর আইএনজি যোগ হইতাছে। আমাদের কমন ফর্মুলা যেটা সেটাই। তো টু এর স্পেশাল ব্যবহার আছে, যেটা বলছিলাম, ইনফিনিটিভ যখন রিজন প্রকাশ করে, পারপাস প্রকাশ করে, হ্যাঁ, তখন আমরা টু এর সাথে বেস ফর্ম বসে, সেটা আলাদা থিওরি। হ্যাঁ, সেটা আলাদা থিওরি। তাহলে অল্টারনেটিভ টু শেয়ারিং ইনফরমেশন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিসিং। খুব কমন একটা কথা আপনাদের মনে করে দিই যে আমি আমি তোমার চিঠি, তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অপেক্ষায় আছি, টু রিসিভ, খেয়াল করেন, রিসিভ অর রিসিভিং ইয়োর রিপ্লাই। কোনটা বলেন তো? আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ অর রিসিভিং ইয়োর রিপ্লাই। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ অর রিসিভিং ইয়োর রিপ্লাই। এই টুটা কিন্তু, এই টু হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু এর সাথে কানেক্টেড, মানে এটা প্রিপোজিশন লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, তাহলে এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। সুতরাং এখানে উত্তর হবে রিসিভিং, তাই না? আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইয়োর রিপ্লাই। নাইস, চলেন সামনে আগাচ্ছি। তাহলে এটা আপাতত আই গেস এটা ক্লিয়ার হয়ে গেছে। আর যখন আপনি উদ্দেশ্য বোঝাচ্ছেন, সেটা অন্য কথা, তাই না? যেমন আপনি কইতেছেন যে রিমন সায়েন্সে কেন অ্যাডমিশন নিছি, এরকম বলতেছেন। আপনি বললেন যে আই টুক অ্যাডমিশন অ্যাট রিমন সায়েন্স
কেন? So I'm doing this course at Raymond Science কেন তুমি কোর্স করতেছো ভাই? প্রিপারেশন, হ্যাঁ, যথার্থ প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য উদ্দেশ্য বোঝাচ্ছে। To take a proper preparation, to prepare properly, to prepare for the IELTS exam, তাই না? To prepare for the IELTS exam. I'm doing this course at Raymond Science to prepare for the IELTS exam. IELTS এক্সামের জন্য প্রিপারেশন নিতে। To prepare, 2 প্লাস ভার্বের সাথে 2 এর সাথে বেস ফর্ম হয়েছে এখানে, প্রস্তুতি নেওয়ার জন্য, গ্রেট, ফাইন। তাহলে আমাদের আলোচনা হয়ে গেল এখানে। তো এটা ইন্টারেস্টিং রুল ছিল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বাই দ্য ওয়ে, এই কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনার জানা থাকতে হবে। নেক্সট পয়েন্টে মুভ করছি আমরা। প্রিপোজিশনের একটা বেসিক কথা, ধরেন মানে অন্য অ্যাঙ্গেলে আগে আগে আর কি, যেমন ধরুন বাই, তাই না? বাই দিয়ে যে আমরা অনেক সময় কি করি, অনেক অনেক ব্যবহার আছে বাইয়ের, অনেক ব্যবহার আছে, এটা আমাদের স্ট্রাকচারও আপনারা দেখছেন, বাইয়ের অনেক ব্যবহার আছে, তাই না? বাইয়ের পরে আমি কি বসাতে চাইতেছি তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ধরেন আমি যদি বাইয়ের পরে একটা সাবজেক্ট বসাই, ধরেন মানে এরকম একটা সাবজেক্ট বসাইতেছি, এরকম কর্তার নাম যদি এখানে বলি, তখন এটা প্যাসিভ ফর্ম বোঝানো হবে, প্যাসিভ বাক্য ইউজ করতেছি। আবার আপনারা ক্লাসে শিখেছেন যে আমরা বাই যখন ইউজ করতেছি, তখন মানে বাইয়ের সাথে বারবার আইএনজি যোগ করে আমরা বলি যে কোনো কাজ করার মাধ্যমে, তাই না? কোনো কাজ করার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, তাই না? পরে আমরা বলি যে যেরকম আমরা শিখছি ক্লাসে যে বাই ওয়ার্কিং হার্ড, হার্ড ওয়ার্কের মাধ্যমে ইউ ক্যান গেট আ গুড স্কোর, তুমি ভালো স্কোর পাইতে পারো, তাই না? বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান গেট এ গুড স্কোর। তো এগুলো তো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, তাই না? বাইয়ের যেটা আরেকটা কমন অ্যাপ্লিকেশন, সেটাও দেখি আমরা, যেটা প্যাসিভ বাক্যে যেটা ইউজ করি আমরা, সেটা একটু দেখে রাখেন। প্যাসিভ বাক্যের অ্যাপ্লিকেশনটা একটু আমরা দ্রুত দেখিয়ে রাখি, বাইরে আরো অন্যান্য ফর্মুলা আমরা কিন্তু দেখে নিব। ওকে, আর কমন ফর্মুলা গুলো একটু দেখবো, তাই না? এখন এই প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা আমরা দ্রুত একটু দেখে আসি। এগুলা এখানে কোনো কঠিন কিছু নাই, তাই না? কঠিন কিছু নাই, এটা আমরা দ্রুত দেখে আসি। এই ফর্মুলাটা ডিফিকাল্ট না, ইজি একটা ফর্মুলা, এগুলো আপনাদের সবার জানা আছে, আমি জাস্ট শর্টকাট জিনিসটা একটু বলি। তাহলে এখন অবশ্যই একটা প্রিপোজিশনের বিভিন্ন অনেক রকম ব্যবহার আছে, তাই না? সেগুলো আমাদের জানা থাকতে হয়। দ্য বুক ওয়াজ রিটেন, বইটা লেখা হয়েছিল, প্যাসিভ বাক্য, তাই না? তো কে লেখছে, কার দ্বারা লেখা হয়েছে, তাই না? তাহলে আমি কি উইথ দিব না বাই দিব? ছোটবেলায় পড়ছেন এগুলো, তাই না? বুক ওয়াজ রিটেন, কে লিখছে ভাই? বাই, তাই না? জে কে রলিং। দ্য বুক ওয়াজ রিটেন বাই, বইটা লিখছে কে? বইটি লেখা হয়েছে বাই জে কে রলিং, জে কে রলিং এর দ্বারা, তাই না? বইটি লেখা হয়েছে বাই জে কে রলিং। আচ্ছা, দ্য কেক ওয়াজ মেড, কেকটা বানানো হয়েছিল কার দ্বারা? অফকোর্স বাই মাই মাদার, তাই না? সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্য ডিসিশন ওয়াজ টেকেন, কে নিছে? ম্যানেজার নিছে, বাই দ্য ম্যানেজার, the decision was taken by the manager, the decision was taken by the manager, ম্যানেজার সিদ্ধান্তটা নিছে। এখন দেখেন বিষয়টা হলো যে গল্পের অনেক কাহিনী আছে, তাই না? ব্যাপারটা খেয়াল করেন। এখন এবার আমরা একটু বেসিক প্রিপোজিশন দেখে আসি কয়েকটা, হ্যাঁ, বেসিক প্রিপোজিশন দেখে আসি, আপনারা খেয়াল করেন।
আমরা যখন প্রিপোজিশন নিয়ে চিন্তা করি আমরা জানি যে এখানে টাইমের বিষয়টা ইম্পর্টেন্ট, তাই না? টাইম। এখন ইন এবং অন নিয়ে আমরা শর্টকাট এটা আলোচনা করি। ইন এবং অন। আর একটা জিনিস আপনাদের এর একটা কথা বলি, যখন প্রিপোজিশন অফ সার্টেন প্লেস, একটা অবস্থান কোথায়? একটা বস্তুর অবস্থান কোথায়? তাই না? অবস্থান কোথায়? বস্তুটা কি ভেতরে আছে? তখন আমরা বলতেছি ইন, তাই না? বস্তুটা কি বাইরে আছে? তাই না? প্রবেশ করতেছে। এগুলো বিভিন্ন ফর্মুলা, এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো নিয়ে আলোচনা করা লাগবে না। আমরা মূল কথা দেখি। যেটা আইএলটিএস এ কাজে লাগবে। এখন দেখেন, এক্সাম্পল এখানে আমার সাথে প্র্যাকটিস করেন আপনারা। আমরা জানি ইন এবং অন দুইটা দিয়ে টাইম মিন করতে পারি আমরা। টাইমের ক্ষেত্রে ইউজ করি আমরা। তাই না? যেমন আমরা অন ইউজ করি এটা দিনের আগে বা কোন একটা স্পেসিফিক তারিখের আগে অন ইউজ করে থাকি আমরা। ইউ নো দিস, তাই না? আবার যখন একটা বড় সময় হয়ে থাকে যেমন বছর, মাস, এগুলো আগে আমরা ইন ইউজ করে থাকি। ছোটবেলায় পড়ছেন এগুলা। তাহলে দেখেন তো, হি ওয়াজ বর্ন, সে জন্মাইছিল ইন অর অন 1995। কি হবে আনসার বলেন? হি ওয়াজ বর্ন ইন অর অন 1995। হি ওয়াজ বর্ন ইন অর অন 1995। হি ওয়াজ বর্ন ইন অর অন 1995। এই যেহেতু একটা বছর, তাই না? বড় একটা টাইম মিন করেছে, সেটা আপনারা জানেন, এটা খুব ইজি হবে। দিস ইজ ভেরি ইজি, রাইট? দিস ইজ ভেরি ইজি। গ্রেট। তাহলে এখন হচ্ছে হি ওয়াজ বর্ন ইন 1995। ওকে, গুড। এটা খুব বেসিক জিনিস, এগুলো আপনারা জানেন। আচ্ছা, সে 95 সালে জন্মগ্রহণ করেছিল হবে। হি ওয়াজ বর্ন ইন 1995। আচ্ছা, তোমার সাথে দেখা হবে মানডেতে। তোমার সাথে দেখা হবে, আমরা সোমবার দেখা করব। উইল মিট সোমবারে। অন অর এট মানডে? বলেন, অন মানডে অর এট মানডে? মানডে একটা দিনের কথা বলছে। দিন বসাইলে আমরা কিন্তু দিনের ক্ষেত্রে, দিন বা তারিখের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করি অন, তাই না? রাইট? তাহলে উইল মিট অন মানডে। আমরা মানডেতে দেখা করব। উইল মিট অন মানডে। উইল মিট অন মানডে। গ্রেট। দে গট ম্যারিড, তারা বিয়ে করেছিল। দে গট ম্যারিড ইন, ফর অর অন ডিসেম্বর। তারা বিয়ে করেছিল ইন, ফর অর অন ডিসেম্বর। 3 নম্বর আনসার বলেন। দে গট ম্যারিড, তারা বিয়ে করছিল ইন, অন অর ফর ডিসেম্বর। যেহেতু ডিসেম্বর একটা মাসের কথা বলা হয়েছে, মাস, তারপর বছর, শতাব্দী, এগুলো আগে আমরা ইন বসাই। বড় সময়টা বড় হলে আমরা ইন বসাই। ওকে, গুড। ইন ডিসেম্বর। দে গট ম্যারিড ইন ডিসেম্বর। দে গট ম্যারিড ইন ডিসেম্বর। নেক্সট আর দুইটা এক্সাম্পল দেখি, চলেন। খুব ইজি জিনিস, বাট তারপরেও এগুলো একটু ব্রাশ আপ করা দরকার। আপনি হয়তো আইএলটিএস পরীক্ষাতে স্পিকিং করার সময় বা রাইটিং করার সময় এরকম ফান্ডামেন্টাল মিস্টেক করে ফেললে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? এরকম যেমন আমরা বলি যে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, আবার বলি এট নাইট, তাই না? এট ডন, এট ডাস্ক। আচ্ছা, দ্য এক্সাম, পরীক্ষা জুনের 10 তারিখ হবে। দ্য এক্সাম ইজ অন অর ইন দ্য 10th of June। 4 নাম্বারটা বলেন। দ্য এক্সাম ইজ বা এক্সাম উইল বি হেল্ড, ঘুরে বলি, দ্য এক্সাম উইল বি হেল্ড, দ্য এক্সাম উইল বি হেল্ড, এক্সামটা নেওয়া হবে, উইল বি হেল্ড অন, ইন দ্য 10th of June। এক্সাম উইল বি হেল্ড অন, যেহেতু 10th of June একটা তারিখ একটা নির্দিষ্ট ডেট বোঝানো হয়েছে, তারিখ বোঝানো হয়েছে। দ্য এক্সাম উইল বি হেল্ড অন 10th of June। অন। নেক্সট, দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড, কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল। দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড, কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল
in or on 20th century, 20 শতকে। The company was founded in or on 20th century. সেঞ্চুরি 20 শতক, দেখেন শতক, শতাব্দী বোঝানো হচ্ছে। শতাব্দী বুঝাইলে কি হবে? শতাব্দী বুঝাইলে ইন। দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড, কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল 20 শতকে, 20 শতকে, ইন 20th century. The company was founded, কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল in 20th century, 20 শতকে। অলরাইট, আচ্ছা ফাইন, চলেন সামনে আগাচ্ছি। এখন আরেকটা খুবই কমন একটা ফর্মুলা আলোচনা করবো, খুবই ইজি, এগুলো ছোটবেলায় পড়ছেন আপনারা। আমি একটু আপনাদের ব্রাশ আপ করে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে এই ধরনের বেসিক মিস্টেক আপনি না করেন while you speak or while you write, তাই না? আচ্ছা, আমরা যে ইন আর অন দেখলাম, আমরা অ্যাট ইউজ করি কখন, তাই না? এটা লেটস টক অ্যাবাউট দিস, শুধু আমরা এটা আলোচনা করি। আমরা দেখছিলাম যে একটা স্পেসিফিক টাইম, একটা স্পেসিফিক টাইমের কথা যখন আমরা চিন্তা করি, ধরেন 7টা বাজে, 5টা বাজে, তাই না? এরকম অ্যাট নুন, অ্যাট মিডনাইট, এরকম। এখন ব্যাপারটা খেয়াল করেন, এগুলো খুব ইজি। আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি, ইন 7 PM or 7 AM or নাকি at 7 AM, ইন or at, কোনটা বসবে? at, নির্দিষ্ট সময় নির্দেশ করলে আমাকে আমাকে আমাদের at বসাইতে হবে। এক নাম্বার, I wake up at or in 7 AM. Which one is correct? At, তাই না? I wake up at 7 AM. ট্রেনটা পৌঁছায়, ট্রেনটা নরমালি পৌঁছায় 5:30টার সময়, পৌঁছায়। The train arrives at 5:30 PM. The train arrives at 5:30 PM. We'll meet, আমাদের দেখা করবো দুপুর বেলায়, we'll meet at noon. The shop closes at midnight. ক্লাস শুরু হয় 9টার সময়, কি হবে বলেন তো? The class starts at or নাকি in হবে? The class starts at or the class starts in? এখন দেখেন, এবার একটু কনফিউজিং জিনিসে মুভ করি আমরা। কনফিউজিং না, আসলে কনফিউজিং না, খুব তেমন কনফিউজিং না। ওকে, এখন আমরা ধরেন আমাদের লোকেশনের কথা বলি, অ্যাট, ইন, অন নিয়ে আমরা আলোচনা করি দ্রুত। লেটস টক অ্যাবাউট দিস। বিশেষ করে অ্যাট এবং ইন নিয়ে একটা কনফিউশন আছে লোকজনের মধ্যে। এটার এটা আমাদের একটা ডায়াগ্রাম আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করবো না, আই উইল প্রোভাইড ইউ উইথ দ্য ডায়াগ্রাম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খেয়াল করেন, লেটস টক অ্যাবাউট দিস। এখন এখানে দেখেন বিষয়টা, আমরা জানি অ্যাট হচ্ছে একটা একটা স্পেসিফিক পয়েন্ট ইন্ডিকেট করতেছে, স্পেসিফিক পয়েন্টকে ইন্ডিকেট করতেছে অ্যাট দিয়ে, তাই না? যখন লোকেশনের কথা চিন্তা করছি, হ্যাঁ, একটা স্পেসিফিক লোকেশন আমরা অ্যাট দিয়ে উল্লেখ করি।
আচ্ছা, ইন কখন ইউজ করি? আমি যখন বলতেছি যে লোকেশনের মধ্যে আমি মিন করতেছি, আমি মিন করছি একটা একটা জায়গা ভেতরে কোন ভেতরে আছে। আচ্ছা, অন বলতে উপরে বোঝাচ্ছি আমরা। ইউ নো দিস রাইট? আচ্ছা, এখন গল্পটা কি? এখন ধরেন মার্কেটে আছেন আপনি, মার্কেটের ভেতরে আছেন আপনি। মার্কেটের ভেতরে বুঝাইলে আমি ইন বসাবো। মার্কেটের স্পেসিফিক পয়েন্ট বোঝানোর চেষ্টা করলে আমি এট বসাবো। রাইট? আবার নরমাল অন তো আমরা জানি উপরে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এট একটা নির্দিষ্ট অবস্থান বোঝাবে, স্পেসিফিক পয়েন্ট বোঝাতে। ইন আমরা ভেতরে মানে ইনসাইড বোঝাচ্ছি আমরা। ভেতরে আছে, এই শুধু এতটুকু বোঝাইলে ইন বোঝাচ্ছি আমরা। অন আমরা বোঝাচ্ছি উপরে আছে। তাহলে দেখেন সে বাস স্টপে আছে। বাস স্টেশনে আছে সে। খেয়াল করেন। তাহলে আমরা কি বলবো এখানে? হি ইজ এট দ্য বাস স্টপ, হি ইজ ইন দ্য বাস স্টপ অর হি ইজ অন দ্য বাস স্টপ। বলেন তো কোনটা হতে পারে? বাস স্টপে আছে। হি ইজ এট দ্য বাস স্টপ, হি ইজ ইন দ্য বাস স্টপ অর হি ইজ অন দ্য বাস স্টপ। কারণ বাস স্টপ কিন্তু একটা স্পেসিফিক লোকেশনের কথা আমি বলছি এখানে। সে ওই জায়গাটাতে আছে। ওই পয়েন্টটাতে আছে। স্পেসিফিক পয়েন্টকে আমরা মিন করেছি। টকিং অ্যাবাউট টকিং অ্যাবাউট স্পেসিফিক পয়েন্ট, একটা পয়েন্টকে বুঝাইছি আমরা। তাহলে এখানে উত্তরটা হবে হি ইজ এট দ্য বাস স্টপ, এট দ্য বাস স্টপ। আবার দেখেন এর পরেরটা, শি ইজ ইন দ্য কিচেন, এট দ্য কিচেন অর অন দ্য কিচেন। আমি মিন করতেছি যে রান্নাঘরের ভেতরে আছে। রান্নাঘর সে ভেতরে আছে। খেয়াল করে রান্নাঘরের ভেতর তার কি বলবো? রান্নাঘরের ভেতরে আছে, শি ইজ ইন দ্য কিচেন, এট দ্য কিচেন, অন দ্য কিচেন। অন অন মানে তো উপরে, রান্নাঘরের উপরে হয়ে যাবে। কোনটা হবে এখানে? ২ নাম্বারটা। শি ইজ ইন দ্য কিচেন, এট দ্য কিচেন অর অন দ্য কিচেন। আপনি কি বোঝাতে চাচ্ছেন? ব্যাপারটা খেয়াল করেন। ভেতরের অংশে, ভেতরে বোঝাচ্ছি আমরা। রান্নাঘরের ভেতরে আছে। রাইট? এখানে এখানে আমাদের আনসারটা হবে, আনসার হচ্ছে ইন। শি ইজ ইন দ্য কিচেন। রাইট? এরপরে আসি আমরা এই পরের নাম্বার ৩ নাম্বারটাতে। দ্য বুক ইজ, এটা ইজি আছে ৩ নাম্বারটা। টেবিলের উপর আছে যেহেতু উপর বোঝানো হচ্ছে। উপরে আছে। উপর বোঝালে অন বসাচ্ছি আমরা। তাই না? দ্য বুক ইজ অন দ্য টেবল, এট দ্য টেবল অর এট ইন দ্য টেবল। এটা ইজি, তাই না? দ্য বুক ইজ অন দ্য টেবল। ফাইন। এটা ইজি, এটা তো ইজি ছিল। তো এগুলা আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদেরকে বলি। আমি মনে করি না আইএলটিএস পরীক্ষাতে এগুলা নিয়ে খুব বেশি ঝামেলা। আমি কিন্তু ফোকাস দেই এই কারণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ ফোকাস দেই। হ্যাঁ? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ ফোকাস দেই। তারপরেও বেসিক গুলা জানা থাকা খারাপ না। একটু ব্রাশ আপ করে নেওয়া আরকি। হ্যাঁ? একটু ব্রাশ আপ করে নিলে আপনাদের জন্য জিনিসটা ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, দেখেন দেখেন তো তারা দরজার সামনে অপেক্ষা করছে। এখন যেহেতু ইন ফ্রন্ট অফ কথাটা বলতে পারতাম, ইন ফ্রন্ট অফ ইউজ করিনি আমি। এমনি বোঝানো মানে দরজার পাশে আছে আরকি। তাহলে দে আর ওয়েটিং এট, ইন নাকি অন দ্য ডোর, এটা ইজি হবে। মানে দরজার পাশে আছে তারা। হ্যাঁ, এরকম। ওই একটা স্পেসিফিক পয়েন্টকে আমি মিন করেছি এখানে। দে আর ওয়েটিং এট দ্য ডোর, ইন দ্য ডোর নাকি অন দ্য ডোর? অন দ্য ডোর তো হইতে পারে না। দ্য ওয়েটিং, দ্য ওয়েট করছে কোথায়? কোন লোকেশনে ওয়েট করতেছে? ওয়্যার আর দে ওয়েটিং? হ্যাঁ, কোথায় তারা ওয়েট করতেছে? ওয়্যার আর দে ওয়েটিং? তাহলে দে আর ওয়েটিং এট দ্য ডোর। এট দ্য ওয়েটিং এট দ্য ডোর, ওই লোকেশনে তারা ওয়েট করছে। আর ৫ নাম্বারটা ইজি, তাই না? চাবিগুলো আমার ব্যাগের ভেতরে আছে। দ্য কিজ আর, চাবিগুলো আছে ইন অর এট মাই ব্যাগ। এটা ইজি। দ্য কিজ আর, চাবিগুলো হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। নাইস। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। নেক্সট পয়েন্ট।
এবার দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস। এবার চলো আমরা অফ নিয়ে আলোচনা করি। অফ, লেটস টক অ্যাবাউট অফ। অফ প্রিপোজিশনটা কখন ইউজ করি আমরা? অফ। অফের ব্যবহারটা গুরুত্বপূর্ণ আছে, চলেন আমরা আলোচনা করি। অফের বাংলাটা কি সেটা চিন্তা করি আমরা। অফ। অফের বাংলা অর্থ কি বলেন তো? এটা আমরা জানি অফের বাংলা অর্থ হচ্ছে র অথবা এর, তাই না? আসলে অফ ইউজ করি কখন? যখন আমরা কোনো পার্ট বুঝাই, কোনো একটা অংশ বুঝাই আমরা, তাই না? হ্যাঁ, কোনো কিছুর অংশ বুঝাই আমরা, পার্ট বোঝাচ্ছি আমরা। কোনো কিছুর অংশ। যেমন ধরেন কভার, হ্যাঁ, অফ দ্য বুক, বইয়ের কভার, এই বইটার কভার, এই বইটির কভার। এই কভারটা বইয়ের অংশ, তাই না? বইটির কভার, খেয়াল করেন, বইটির কভার, কভারটা বইয়ের একটা অংশ, পার্ট অফ দ্য বুক। আপনি যদি বলেন দ্য কভার ইন দ্য বুক, তাহলে বইয়ের মধ্যে, এরকম জিনিসটা বাংলা চলে আসে। কিন্তু অংশ বুঝাইলে তখন আমরা বুঝাচ্ছি কি এরকম, অফ দ্য কভার অফ দ্য বুক, বইয়ের কভারটা হলো রেড। আবার দেখেন, হি ইজ আ ফ্রেন্ড, কার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। তাহলে হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, নট ফর। দ্য ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। কিসের প্রথম চ্যাপ্টার? এই নভেলের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিসের অংশ? নভেলের অংশ, একটা পার্ট অফ দ্য নভেল। খেয়াল করেন, তখন আমরা বলি দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য নভেল ইজ ইন্টারেস্টিং। উপন্যাস এর, এর মানে কি? এর মানে অফ, প্রথম অধ্যায়টি। দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য নভেল, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য নভেল, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য নভেল, তাই না? ওকে, দেখেন এগুলা আরো এক্সাম্পল দেখি আমরা দু একটা। সিম্পল উদাহরণ দেখি এখানে। যেমন ধরেন আমরা জানি আকাশের রং নীল, আকাশের রং, আকাশের রং নীল। ব্যাপারটা খেয়াল, আকাশের রং নীল। আপনি বলছেন দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। কালার, রং, কিসের কালার? আকাশের কালার, পার্ট অফ দ্য স্কাই। এটা স্কাই, আকাশের একটা অংশ এটা, তাই না? পার্ট অফ দ্য স্কাই, দ্য কালার অফ দ্য স্কাই, কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, তাই না? দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি। এই মুভির বেস্ট পার্ট হলো এটা, বেস্ট পার্ট অফ দ্য মুভি, মুভির বেস্ট পার্ট, তাই না? অফ কিন্তু খুব সুন্দর একটা প্রিপোজিশন, অনেক জায়গায় আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি। কালার অফ দ্য স্কাই, তাই না? বেস্ট পার্ট অফ দ্য মুভি, cover the book, he's a friend of mine, the chapter of the novel, the chapter of the novel. আসলে ফরে চলে যাই আমরা, ফর। তাহলে আশা করি অফ নিয়ে এই বেসিক কথাটা আপনার জানা থাকা দরকার। ইউ নিড টু নো দিস। এই বেসিক কথাটা আপনার জানা থাকতে হবে। এবার আসি ফরে চলে আসি আমরা, চলেন লেটস টক অ্যাবাউট ফর। ফর মানে, ধরেন কারোর জন্য, কারোর জন্য কিছু, কারো পক্ষে, এরকম কিছু আর কি। কারোর জন্য, কারোর জন্য কিছু করা, কারোর জন্য, কারো সুবিধা, কারোর জন্য, কিছু একটার জন্য। এই উপহারটা তোমার জন্য, খেয়াল করেন, এই উপহারটা তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য কি হবে? ফর ইউ, তাই না? দ্য গিফট ইজ ফর ইউ, তোমার জন্য কি গিফট আনস। আমি একটা বই কিনছি আমার ভাইয়ের জন্য। আই বট এ বুক, কার জন্য? ফর মাই ব্রাদার, ফর মাই ব্রাদার। আচ্ছা, এই মেডিসিনটা ভালো, দিস মেডিসিন ইজ গুড। কিসের জন্য? ফর হেডেক্স, মাথা ব্যথার জন্য ভালো। শি ইজ প্রিপেয়ারিং, সে প্রস্তুতি নিচ্ছে। কিসের জন্য? ফর দি এক্সাম।
এই চিঠিটা তার জন্য, দ্য লেটার ইজ কার জন্য? ফর হার, তার জন্য, তাই না? তোমার জন্য মরতে পারি, আই ক্যান ডাই ফর ইউ। এটা বাংলাদেশে একটা একটা অ্যাড ছিল না এরকম, আই ক্যান ডাই, মরতে পারি কার জন্য? তোমার জন্যে। হোয়াট ইজ গোইং অন ম্যান, রাইট? আই ক্যান ডাই ফর ইউ, অসাম, তাই না? ফর প্রিপোজিশনটা কিন্তু সহজ আছে, টেনশন করা যাবে না, ডোন্ট ওয়ারি, আই ক্যান ডাই ফর ইউ। ওকে, ফর চলে গেল। হ্যাঁ, এবার একটা ইন্টারেস্টিং প্রিপোজিশন শিখবো আমরা, দরকার আছে এটা। হ্যাঁ, এটা একটা কমন মিস্টেক আছে। হ্যাঁ, এটা আমরা শিখে রাখি, চলো এটা আমাদের কাজে লাগে। এটা মূলত বাই এবং উইথের একটা ঝামেলা আলোচনা করবো আমি এখানে। হ্যাঁ, আমরা আসেন অনেক সময় যে একটা উপকরণ ইউজ করে, একটা উপকরণ, একটা বস্তু ইউজ করা অন্য একটা কাজ করে থাকি, উপকরণ ইউজ করা। লেটস টক অ্যাবাউট দিস। দেখেন, কোন উপকরণ কোনো একটা মাধ্যম ব্যবহার করা। হ্যাঁ, কোনো কিছু ব্যবহার করে কোনো কিছু মাধ্যমে অন্য কিছু একটা করা। ওই উপকরণের আগে আমরা কিন্তু উইথ কথাটা ইউজ করি, উইথ। কিন্তু অনেকে আমি দেখেছি তার বাই ইউজ করে। হ্যাঁ, তাহলে এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে এখানে। সবাই খেয়াল করেন ঝামেলা কি হচ্ছে। যেমন সে কলম দিয়ে চিঠি লিখেছে, পেন্সিল দিয়ে লেখে না, কলম দিয়ে লিখছে। এখন তো আজ পরীক্ষাতে কলম ইউজ করতে হবে, আপনারা জানেন। আগে তো পেন্সিল ইউজ করতে হইতো, বাট এখন নতুন রুল, ইউ হ্যাভ টু ইউজ পেন, ইউ হ্যাভ টু ইউজ পেন। এখন গল্প দেখেন এখানে যে শি রোট দ্য লেটার, সে চিঠিটা লিখেছিল কলম দিয়ে, কলম দিয়ে। তো শি রোট দ্য লেটার, উপকরণ ইউজ করছে কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে, কলম দিয়ে লিখছে সে। এখন বলেন তো উইথ আ পেন নাকি বাই এ পেন, কোনটা হবে? শি রোট দ্য লেটার, সে চিঠিটা লিখেছে উইথ আ পেন অর বাই এ পেন, কোনটা হবে? তাই না? এই উপকরণ, ইনস্ট্রুমেন্ট ইউজ করলে উইথ উইথ ব্যবহার করতে হবে আপনাকে, ইনস্ট্রুমেন্ট ইউজ করলে। কলম একটা ইনস্ট্রুমেন্ট, কলম একটা বস্তু, উপকরণ, তাই না? বস্তু, এই কারণে আপনাকে ইউজ করতে হবে উইথ। হি রোট দ্য লেটার উইথ এ পেন, নট বাই। অনেকে লেখে যে আই রোট আ লেটার বাই এ পেন। না ভাই, বাই দিয়ে লেখা যাবে না, উইথ। উপকরণ, ইনস্ট্রুমেন্ট ইউজ করলে আপনাকে উইথ ব্যবহার করতে হবে, তাই না? আর অনেকগুলো অপশন দেখেন, আর এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। Let me give some more examples of this. Instrument use করলে আমরা with use করব। Look at this. He cut the paper by scissors. বলুন তো আমার কথাটা শুনেন, ঠিক আছে কিনা? He cut the paper by scissors. ঠিক আছে এটা? রাইট ও রং বলেন। He cut the paper by scissors. এটা কি রাইট নাকি রং? He cut the paper by scissors. He cut the paper by scissors দিয়ে আসে কাটছে। এটা কি ঠিক আছে? বাই বললে কি ঠিক হবে এখানে? Is it correct? He cut the paper by scissors. কারেক্ট হচ্ছে উইথ, তাই না? উইথ। He cut the paper with scissors. The old man walked with a stick. লাঠির সাহায্যে। The old man walked with a stick. The old man walked with a stick. চলুন আগাইতে থাকি আমরা, let's continue. She painted the picture with watercolors. সে ছবিটা আঁকছিল ওয়াটার কালার দিয়ে, জল রং দিয়ে, তাই না? She painted the picture. She painted the picture with watercolors. Watercolor হবে, not by. He fixed the chair. সে চেয়ারটা ঠিক করছিল with glue. সুপার গ্লু দিয়ে ঠিক করছে, রাইট?
নাইস, অসম। আমরা কমন প্রিপোজিশন গুলোর ব্যবহার দেখতেছি এখানে। এগুলো অর্থ জানলে আপনার জন্য কাজে লাগবে জিনিসটা। এই দেখুন। অলরাইট। বেসিক জিনিসগুলো তো আপনারা জানতে হবে, তাই না? এন্ড অ্যাডভান্স গুলো আমরা অ্যাডভান্স গ্রামার আমাদের ক্লাসে ওয়ার্ক করছি। উই আর ওয়ার্কিং অন অ্যাডভান্স গ্রামার অ্যাজ ওয়েল, ইউ নো, তাই না? ওকে, এবার আসেন আমরা সামনে আগাই। এবার আমরা নেক্সট প্রিপোজিশন দেবো, সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট, তাই না? আমরা এখন অ্যাবাউট প্রিপোজিশনটা দেখবো। চলেন, লেটস লুক এট দিস। অ্যাবাউট, কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি আমরা। এখন অ্যাবাউট বাংলা অর্থ কি? অ্যাবাউটের বাংলা অর্থ সম্পর্কে বা বিষয়ে। হ্যাঁ, অন্য অর্থ আছে, দেয়ার আর আদার মিনিংস অ্যাজ ওয়েল। অন্য অর্থও আছে এখানে, তাই না? অন্য অর্থ হচ্ছে বিষয়ে, ব্যাপারে, তাই না? সম্পর্কে। অনেকগুলো সিনোনিম আছে। অ্যাবাউট এর সিনোনিম, আমাদের সবচেয়ে কমন সিনোনিম হচ্ছে অ্যাবাউট এর রিগার্ডিং। সবচেয়ে কমন সিনোনিম হচ্ছে রিগার্ডিং, তাই না? যাই হোক, এখন উই আর টকিং, আমরা কথা বলতেছি মুভি সম্পর্কে। শি ইজ ওয়ারিড, সে চিন্তিত এক্সাম সম্পর্কে। এক্সাম নিয়ে সে চিন্তিত, এক্সামের ব্যাপারে সে চিন্তিত। সে জানে অনেক কিছু ইতিহাস সম্পর্কে। তাহলে বলেন 1, 2, 3 এর উত্তর কি দিব আমরা? হোয়াট শুড বি দ্য আনসার টু কোয়েশ্চেন 1, 2, 3 কি উত্তর হতে পারে এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসলে অ্যাবাউট হবে, যেহেতু আমরা অর্থ অলরেডি দেখে ফেলছি। উই আর টকিং অ্যাবাউট, আমরা কথা বলতেছি কি সম্পর্কে? উই আর টকিং অ্যাবাউট দ্য নিউ মুভি। শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার এক্সামস। হি নোজ আ লট অ্যাবাউট হিস্ট্রি। হিস্ট্রি নিয়ে সে অনেক কিছু জানে। হি নোজ আ লট অ্যাবাউট হিস্ট্রি। হি নোজ আ লট অ্যাবাউট হিস্ট্রি। গ্রেট। আরো দু একটা এক্সাম্পল দেখি আমরা। যেমন ধরেন একটা বই পড়তেছেন আপনারা, বইটা হচ্ছে দ্য বুক ইজ অ্যাবাউট অনেক কিছু এরকম। বইটি মহাকাশ গবেষণা সম্পর্কে। দ্য বুক ইজ অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন। দ্য বুক ইজ অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন। দ্য বুক ইজ অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন। আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট ইউর প্রজেক্ট। হ্যাঁ, তোমার প্রজেক্টে আমার কোয়েশ্চেন আছে। I have a question about your project. I have a question about your project. The book is about space exploration. তাই না? নাইস, চলেন আগে, সামনে আগাচ্ছি। The book is about space exploration. আমরা অ্যাবাউট দেখলাম, ফর দেখলাম, অনেকগুলো দেখে দেখে ফেলতেছি। কমন প্রিপোজিশন গুলো দেখছি আমরা। এখন কিছু বেসিক কথা, মানে কনফিউজিং কথাবার্তা দু একটা আলোচনা করবো। চলেন আমরা দ্রুত যাব। অন্যান্য যে কিছু প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবি। এগুলো ছোটবেলায় পড়ছেন, আমি আপনাকে মনে করাই দিব। যেমন বিটুইন এবং অ্যামং, তাই না? বিটুইন এবং অ্যামং নিয়ে ছোটবেলায় পড়ছেন না আপনারা স্কুলে? পড়েছেন তো?
এখন ওটা খেয়াল করেন, আমরা ছোটবেলায় পড়ছেন এগুলো, দুইটা বস্তু নিয়ে কথা বলতে গেলে, হ্যাঁ, দুইটা ব্যক্তি বস্তু এসব ক্ষেত্রে বিটুইন ইউজ করে থাকি আমরা, হ্যাঁ, বা বেশি হলে এমং ইউজ করে থাকি ছোটবেলা। যেমন হি স্যাট, সে বসছে জন এবং মার্কের মাঝখানে। তাহলে বলেন তো, জন এবং মার্কের মাঝখানে হি স্যাট এমং জন এন্ড মার্ক নাকি বিটুইন জন এন্ড মার্ক, কোনটা হবে? হি স্যাট, সে বসেছিল এমং জন এন্ড মার্ক নাকি বিটুইন জন এন্ড মার্ক, কোনটা হবে? হি স্যাট, সে বসেছিল বিটুইন অর এমং জন এন্ড মার্ক। তাহলে আমরা জানি এখানে দুইটা জিনিস বসালে, মানুষ বসালে, দুইটা বস্তু বসালে, এদের মধ্যে বোঝাইলে আমরা ইউজ করছি বিটুইন। আমাদের এটার উত্তর হচ্ছে বিটুইন, তাই না? হি সেড বিটুইন, মধ্যে, কার মধ্যে? বিটুইন জন এবং মার্ক। গ্রেট। এরপর একটা, দ্য ফুড ওয়াজ শেয়ার্ড, পাঁচজন বন্ধুর মধ্যে, হ্যাঁ, পাঁচ বন্ধুর মধ্যে শেয়ার করা হয়েছে। তো তাহলে পাঁচটা বন্ধু এখানে আছে, তাহলে এখানে দুইয়ের বেশি আছে, তাই না? দ্য ফুড ওয়াজ শেয়ার্ড, খাবার শেয়ার করা হয়েছিল, কি হবে এখানে? আনসার কি হবে? যেহেতু পাঁচজন বন্ধু, একটা তো দুইয়ের বেশি আছে এখানে, তো আমরা বলবো এখানে অ্যামং, দ্য ফুড ওয়াজ শেয়ার্ড অ্যামং ফাইভ ফ্রেন্ডস, পাঁচ বন্ধুর মধ্যে ফুড শেয়ার করা হয়েছিল। দ্য ফুড ওয়াজ শেয়ার্ড, খাবার শেয়ার করা হয়েছিল অ্যামং ফাইভ ফ্রেন্ডস। এটা ছোটবেলায় পড়ছেন আপনারা, আমি একটু মনে করাই দিলাম জিনিসটা। নেক্সট চলুন আলোচনা করে ফেলি। এটা আমাদের একটা ক্লাসে আলোচনা হয়েছিল, আবার আবার মনে করাই দিই। লেট মি রিমাইন্ড ইউ অফ দিস। বেসিক প্রিপোজিশনের জন্য আমাদের এই ক্লাসটা ইম্পর্টেন্ট। বেসিক প্রিপোজিশনটা চিন্তা করতে গেলে আর কি, অ্যাডভান্স তো অনেক কিছু আছে, সেটা আলাদা ব্যাপার, ডিফারেন্ট স্টোরি, তাই না? অ্যাডভান্স তো অনেক ভিন্ন ভিন্ন একটা ব্যাপার। অ্যাডভান্স মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর কিছু না। এখানে দেখেন, আমরা জানি সিন্স, টাইমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই নিয়ে আমাদের এখানে ক্লাস হয়েছিল, আমাদের ফর্মুলা আছে রিমন সায়ালসের। আমরা রিমন সায়ালসের টেন্স দিয়ে পড়েছিলাম ফাইভ সেন্স, আপনার মনে আছে? আমাদের টেন্সের ফর্মুলা হচ্ছে ফাইভ সেন্স ফর্মুলা, ফাইভ সেন্স ফর্মুলা। টেন্সের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ফাইভ সেন্স ফর্মুলা। উই টক অ্যাবাউট ফাইভ সেন্স ফর্মুলা, আপনার হয়তো মনে আছে। এনিওয়ে, এখন সিন্স দিয়ে যখন টাইম বোঝাচ্ছি আমরা, তখন এটা বাংলা অর্থ হচ্ছে হতে, তখন এই সিন্সের বাংলা অর্থ হবে হতে বা থেকে, এরকম বাংলা অর্থ হবে, তাই না? হতে অথবা থেকে হবে বাংলা অর্থ, তাই না? আর যখন ফরের পরে আমরা টাইম ইউজ করছি, আমরা ফর প্লাস টাইম যখন দিচ্ছি আমরা, এই টাইমের বাংলা হবে ধরে বা যাবত, সময় ধরে বা সময় যাবত, এরকম। এখন বলা হচ্ছে যে একটা কাজ কখন শুরু হয়েছে, স্টার্টিং সময়টা যদি বলা থাকে, শুরু হয়েছে কখন এটা যদি বলা থাকে, তখন ওই শুরুর সময়ের আগে আমরা সিন্স ইউজ করি। সকাল 10টা থেকে, সিন্স 10 AM, সিন্স 10 AM, সকাল 10টা থেকে, অথবা যদি বলে 3 ঘন্টা ধরে, ফর 3 আওয়ার্স, এগুলো ছোটবেলায় পড়ছি আমরা, ফর 3 আওয়ার, 3 ঘন্টা ধরে। তাহলে হি হ্যাজ লিভড হিয়ার, সেখানে বসবাস করেছে 2010 সাল থেকে। এখন আমাদের বলেন এটা উত্তর কি হবে, সিন্স হবে নাকি ফর হবে? সেখানে বসবাস করে এসছে, হি হ্যাজ লিভড হিয়ার সিন্স অর ফর 2010, কোনটা হবে? হি হ্যাজ লিভড হিয়ার সিন্স অর ফর, কোনটা হবে? রাইট, দ্য আনসার ইজ সিন্স।
2010 সাল থেকে। এরপর একটা দেখেন, শি হ্যাজ বিন স্টাডিং, সে পড়ালেখা করতেছে 3 ঘন্টা ধরে। সিন্স অর ফর, 3 ঘন্টা ধরে সে স্টাডি করতেছে। 3 ঘন্টা ধরে, তাই না? তাহলে 3 ঘন্টা ধরে, তাহলে ফর, উত্তর হচ্ছে ফর। শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে পড়তেছে। নাইস, সামনে এগাচ্ছি আমরা। এটা কমন জিনিস, এটা ঝামেলা হয় অনেক সময়। এবার আপনাদেরকে কিন্তু খুব একটা পরীক্ষা নিব আপনাদের। এই ফর্মুলাটা অলরেডি আলোচনা করছি, বাই এবং উইথ নিয়ে এটা আলোচনা করছি আপনাদের ক্ষেত্রে আপনাদের মনে আছে হয়তো। হ্যাঁ, বাই এবং উইথ আপনারা খেয়াল করেন সবাই, এভরিবডি প্লিজ ফোকাস দিবেন এখানে। The poem was written, এটা সহজে পারবেন আশা করি। The poem was written by or with Shakespeare, কি হবে? কবিতা লেখা হয়েছে, এটা একদম সহজ সহজ জিনিস। The poem was written, কবিতা লেখা হয়েছিল। The poem was written, অলরাইট, বাই, উত্তর হলো বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ার লিখছে। পরেরটা দেখেন তো, একটা ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে। হি কিল দ্য স্নেক, সে সাপটাকে মেরেছিল, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল, সে একটা লাঠি দিয়ে মারছে। হি কিল দ্য স্নেক উইথ আ স্টিক, তাই না? উইথ আ স্টিক। নাইস, আমরা জানি ইনস্ট্রুমেন্ট ইউজ করলে সেটা, সেই ক্ষেত্রে আমরা উইথ কথাটা ইউজ করে থাকি। এবার আসি, ধরেন এটা ব্যাপারটা খেয়াল করি। এটা সিম্পল একটা ব্যাপার, তারপরে একটু আলোচনা করে চলেন, লেটস টক অ্যাবাউট দিস। খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একটা লোক রুমে প্রবেশ করতেছে, মুভমেন্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইনটু, তাই না? সেক্ষেত্রে ইনটু বোঝাচ্ছি আমরা। সে রুমের ভেতরেই আছে, অবস্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইন বুঝাইতেছি। এটা আপনারা জানেন। ইনটু দিয়ে মুভমেন্ট বোঝানো হয়, ইন হচ্ছে মুভমেন্ট না, অবস্থান বোঝানো হয়। ইনটু দিয়ে মুভমেন্ট, মুভমেন্ট হয়েছে, আর ইন হচ্ছে অবস্থান। তাহলে দেখেন, ইনটু দিয়ে মুভমেন্ট, ইন হচ্ছে অবস্থান। হি জাম্পড, সে লাফ দিয়েছিল। ইন অর ইনটু দ্য পুল, হি জাম্পড ইন অর ইনটু দ্য পুল। তাই না? হি জাম্প ইনটু দ্য পুল, পুলে মুভমেন্ট বোঝানো হচ্ছে না, জাম্প করলে তো মুভমেন্ট হয়, তাহলে হবে কি? ইনটু দ্য পুল। খেয়াল করেন। আর হিজ, সে পুলের ভেতরে আছে, হিজ ইন অর ইনটু দ্য পুল। এবার এটা কি হবে? সে পুলের মধ্যে আছে। নাইস নাইস, তাই তো। তাহলে এটা হচ্ছে ইন, ইনটু, ইনটু। ওকে, গ্রেট, ফাইন। এটা এটা আমাদের হয়ে গেল, এটা একটা ইজি জিনিস ছিল, এটা ইজি ছিল।
তারপর একটা খুব কমন কথা আলোচনা করে ফেলি আমরা, ইন টাইম এন্ড অন টাইম নিয়ে আলোচনা করে ফেলি আমরা। চলেন লেটস টক অ্যাবাউট দিস। ইন টাইম নাকি অন টাইম? ইন টাইম বলুন তো। ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন, ইন টাইম হচ্ছে যে রাইট টাইমের একটু আগে। ধরেন 10টা থেকে ক্লাস শুরু হবে, আপনি 9:58 আপনি ক্লাসরুমে জয়েন করলেন, তাহলে আপনি আগে জয়েন করে ফেলছেন, তাই না? এরকম। তাহলে আপনি বলবেন যে আই ওয়াজ ইন টাইম। আর আপনি যদি এক্স্যাক্টলি ওই টাইমে আসা পড়েন, মানে 10টার সময় ক্লাস শুরু হবে, 10টায় আপনি জয়েন করেছেন ফর এক্সাম্পল, বা আপনি যে টাইমে হোক হোক এক্স্যাক্টলি ওই টাইমে আসছে, তখন আপনি বলেন অন টাইম। ধরেন ট্রেন আসার কথা ছিল 4:30টায়, ট্রেন 4:30টায় আসছে, তাহলে ট্রেন অ্যারাইভ অন টাইম, ট্রেন অন টাইমে চলে আসছে, এক্সাক্ট টাইমে চলে আসছে। ইন টাইম মানে টাইমের কিছু আগে, ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পল আপনার ট্রেন ছাড়বে 4:30টায়, আপনি 4:30টায় ট্রেন ছাড়া দিবে, আপনি স্টেশনে গেছেন 4:20-এ, তাহলে আপনি ঠিকঠাক মধ্যে পৌঁছেছেন, আপনি আগে ভাগেই পৌঁছে গেছেন। ইন টাইম মানে এক্সাক্ট টাইমের কিছু আগে, আর অন টাইম হচ্ছে এক্স্যাক্টলি ওই রাইট এক্সাক্ট টাইমটা বোঝানো হয়। ইন টাইম এন্ড অন টাইম। ওকে গ্রেট। তারপরে কিছু খুব বেশি কঠিন কিছু না, আমি দুই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেরকম যেমন টু এবং টুয়ার্ডস একটু জানা থাকা দরকার আপনাদের। টু এবং টুয়ার্ডস এর কি পার্থক্য আছে? টু এবং টুয়ার্ডস, এটা আমাদের প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল, ডিরেকশন ক্লাসে। হ্যাঁ, আলোচনা হয়েছিল টু মানে একটা, টু দ্য ডিরেকশন বোঝানো হয়, টুয়ার্ডস দ্য ডিরেকশন বোঝানো হয় যে কোন দিকে যাচ্ছে, এটা দিক বোঝানো হয়, তাই না? টু দিয়ে একটা স্পেসিফিক পয়েন্টকে ইন্ডিকেট করে, স্পেসিফিক পয়েন্ট। যেমন হি ওয়েন্ট টু স্কুল, মানে সে স্কুলে গেছে, স্পেসিফিক জায়গাকে মিন করছে এখানে। হ্যাঁ, আবার এরকম যদি বলা হয় হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য স্কুল, এই দুটা কি এক জিনিস? বলেন তো, হি ওয়েন্ট টু দ্য স্কুল আর হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য স্কুল, দুটা কি এক জিনিস হবে, সেম জিনিস হবে? বলেন। টুয়ার্ডস দ্য স্কুল মানে স্কুলের দিকে গেছে, সে স্কুলের দিকে গিয়েছে। স্কুলের দিকে কোথায় গেছে আমরা জানি না, বাট সে ওদিকে গিয়েছে, স্কুলের দিকে গেছে সে। আর হি ওয়েন্ট টু দ্য স্কুল মানে সে স্কুলেই গেছে, রাইট? ব্যাপারটা খেয়াল করেন, হি র্যান টুয়ার্ডস দ্য পার্ক, সে পার্কের দিকে, ওই দিকে দৌড়ায় গেছে, হি র্যান টুয়ার্ডস দ্য পার্ক, পার্কের দিকে গেছে। আর যদি বলেন হি ওয়েন্ট টু দ্য পার্ক, সে পার্কে গেছে, টু মানে ওই পয়েন্টে চলে গেছে, টুয়ার্ডস হচ্ছে ওই দিকটা, ওই দিকে গেছে সে। নাইস। ধরেন আপনি রিমন্স আয়াতের অফিসে আসছেন, আপনি রিমন্স আয়াতের অফিসে আসছেন, আপনি বলবেন আই ওয়েন্ট টু রিমন্স আয়ালস, আই ওয়েন্ট টু রিমন্স আয়ালস, রিমন্স আয়ালসে গেছিলাম। আচ্ছা, আবার আপনি বলছেন যে আমি রিমন্স আয়ালস যেদিকে ওদিকে গেছিলাম, আই ওয়েন্ট টুয়ার্ডস রিমন্স আয়ালস, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে না, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। রিমন্স আয়ালসের দিকে গেছেন আপনি, বাট স্পেসিফিক কোথায় গেছেন আমরা জানি না। আর ইউ ওয়েন্ট টু রিমন্স আয়ালস মানে রিমন্স আয়ালসে আপনি আসছেন। নাইস। ও আরেকটা জিনিস এটা খেয়াল করেন, বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য কি? বিসাইড এবং বিসাইডস এর মধ্যে কি পার্থক্য? এটা তো প্রিপোজিশন না? দেখেন, বিসাইড হচ্ছে প্রিপোজিশন, আর বিসাইডস নরমালি ইউজ করা হয় এটা কানেক্টিভ হিসাবে, অ্যাডভার্বিয়াল কানেক্টিভ হিসাবে। হ্যাঁ, বিসাইডস মানে তাছাড়া, এছাড়া।
আর বিসাইড মানে পাশে। সে আমার পাশে বসেছিল, আমার মন ভালো হয়ে গেছে, বুঝছেন? আপনার মন ভালো হয়ে গেছে, আপনি বললেন শি স্যাড, সে বসেছিল বিসাইড মি, আমার পাশে। এখানে যদি বলেন বিসাইডস বলেন, এটা ভুল। বিসাইডস বলতে পারবেন, শি স্যাড বিসাইড মি। আবার দেখেন এরকম যদি হয় ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ বলতে পারে, বিসাইডস ইংলিশ, হ্যাঁ, বা ইংলিশের পাশাপাশি দুটাই হতে পারে, হি স্পিক্স ফ্রেঞ্চ। আর গ্রামার অনুসারে বিসাইড কথার প্রিপোজিশন, প্রিপোজিশন। আর বিসাইডস হচ্ছে অ্যাডভার্বিয়াল কানেক্টিভ। কানেক্টিভ। সামনে আগাচ্ছি আমরা। আমাদের মোটামুটি আমাদের অনেক আলোচনা এখানে হয়ে গেছে, তাই না? উই টকড অ্যাবাউট আ লট অফ স্টাফ, অনেকগুলো বিষয় আমরা এখানে টাচ করে ফেলছি যেগুলো আমাদের কাজে লাগবে। বেসিক প্রিপোজিশনের জন্য এগুলো আমাদের কাজে লাগবে, তাই না? আর একটা কথা বলছিলাম আপনাদেরকে যে আমাদেরকে বেসিক্যালি আইএলটিএস পরীক্ষার জন্য দরকার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? যেমন ধরেন ইনভেস্ট, হি হ্যাজ ইনভেস্টেড আ লট অফ মানি, আ লট অফ মানি অন দ্য ক্যাপিটাল মার্কেট, নাকি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, কোনটা হবে? হি হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি, সে টাকা ইনভেস্ট করে, ইনভেস্টমেন্টের পরে ইন বসাইতে হয়। হি হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, ইন। হি হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, তাই না? নাইস, অসম। আরো অনেক ব্যাপার, যেমন একটা খুব অদ্ভুত কিছু ইংরেজি আছে, যেমন ধরেন প্রোভাইড, সরবরাহ করা। এটা মেবি আপনাদেরকে বলেছি, আপনারা প্রোভাইড, হ্যাঁ। এখন যদি বলো সে আমাকে টাকা দিছিল, বুঝছেন? আপনি বলেন সে আমাকে টাকা দিছিল, আপনি যখন ইংরেজি বলতেছেন, আপনি বলেন হি হ্যাজ প্রোভাইডেড মি, হি হ্যাজ প্রোভাইডেড মি, সে আমাকে দিছিল টাকা। এই ইংরেজিটা ঠিক আছে? ইজ ইট কারেক্ট? সে আমাকে দিছিল টাকা, হি হ্যাজ প্রোভাইডেড মি মানি, ইজ দিস ইংলিশ কারেক্ট? এই ইংরেজিটা কি ঠিক আছে? হি হ্যাজ প্রোভাইডেড মি মানি, ঠিক আছে কিনা বলেন, রাইট অর রং? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমাদের লিস্টটা পড়লে আপনাদের অনেক সব ম্যাক্সিমাম জিনিস ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম জিনিস ঠিক হয়ে যাবে যদি আপনারা আমাদের লিস্টটা দেখে ফেলেন। ঠিক, ইজ দিস সেন্টেন্স কারেক্ট? উত্তর হচ্ছে নো। প্রোভাইড বলা হলেও যদি কোনো কিছু দেওয়া বোঝানো হয়, যে জিনিসটা দেওয়া হবে, যে বস্তু দেয়া হবে, তার আগে উইথ বসাইতে হবে, উইথ। এটা ফর্মুলা, কিছু কিছু করার নাই তো, উইথ বসাইতে হবে। যেমন প্রোভাইডেড মি উইথ সামথিং, তাহলে আপনাদের এটা কারেক্ট ইংরেজি হবে হি হ্যাজ প্রোভাইডেড মি উইথ মানি। এটা অদ্ভুত একটা ইংরেজি, প্রোভাইড এর পরে উইথ বসাইতে হবে আপনাকে। হি হ্যাজ প্রোভাইডেড মি উইথ সাম মানি।
আমার কিছু টাকা সে দিছিল। আপনি খেয়াল করছেন এই অদ্ভুত একটা ইংরেজি, অদ্ভুত এটা। হি হ্যাজ প্রোভাইডেড মি উইথ সাম মানি। এনিওয়ে, সো এরকম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন, এগুলো যদি মোরলেস আমরা একটু ওয়ার্ক করে ফেলি, আজকে আমরা অনেকগুলো ওয়ার্ক করে ফেলেছি, তাই না? আপনাদের প্রিপোজিশনের যে বেসিক যে প্রবলেমটা, সেটা আপনার ওভারকাম হয়ে যেতে পারে, ওভারকাম হয়ে যাবে, রাইট? সো আমরা আজকে আর কন্টিনিউ করব না। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করব আর কি। আজকে আমরা এখানেই শেষ করব। অলরাইট, সো আমরা এখানে এই প্রিপোজিশন নিয়ে আলোচনাগুলো করলাম, বেসিক ডিসকাশন হইলো। আশা করি এগুলো আপনাকে হেল্প করবে। সাপোর্ট ম্যাটেরিয়াল দিবার, আমাদের ম্যাটেরিয়ালগুলো আপনারা অবশ্যই স্টাডি করবেন, রেগুলারলি স্টাডি করবেন, আপনাকে হেল্প করবে।